ওকে, আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তো প্যাটার্নের শুরুতে আমরা একটু প্যাটার্ন সম্পর্কে পরিচিত হয়ে নিই। প্রথম হচ্ছে যে এই প্রকৃতির বৈচিত্র্যময় নানা রকম প্যাটার্নে ভরপুর, মানে প্রকৃতিতেই হচ্ছে অনেক ধরনের প্যাটার্ন বিদ্যমান থাকে। তো এর মধ্যে কি কি প্যাটার্ন আছে, যে প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করতে পারি। আমরা গণনা করেও এই প্রকৃতির বিভিন্ন সংখ্যাকে উপলব্ধি করতে পারি এবং হচ্ছে কি করতে পারি, সংখ্যার সাহায্যে আমরা উপলব্ধি করতে পারি। প্যাটার্ন আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে নানাভাবে। শিশুর লাল নীল ব্লক আলাদা করা একটি প্যাটার্ন, যেমন লালগুলো একদিকে যাবে এবং নীলগুলো অন্যদিকে যাবে। ব্লক দিয়ে খেলা করে না শিশুরা, সেই ব্লকগুলো লাল একদিকে নীল একদিকে এভাবে আলাদা করে, এগুলোও কিন্তু একটা প্যাটার্ন তৈরি করে। এরপরে হচ্ছে তোমার যেমন 5-এর গুণিতকগুলোর শেষে 0 এবং 5 থাকে। 5-এর গুণিতকগুলোর শেষে 0 এবং 5 থাকে। কিভাবে 5-এর গুণিতকগুলো কি কি তোমরা জানো? এই লাইনটার মানেটা কি? এটা হচ্ছে 5 রে যাই দিয়ে গুণ করো, যে রেজাল্টটা পাওয়া যাবে সেটা হচ্ছে গুণিতক। তার মানে 5 অক্ষে 5, এই 5টা হচ্ছে গুণিতক। ঠিক আছে, 5টা হচ্ছে গুণিতক। এখন 5টা যদি 2 দিয়ে গুণ করো তাহলে হবে কি 10। এই 10 একটা 5-এর গুণিতক। 5টা যদি 3 দিয়ে গুণ করো তাহলে হবে 15। এই 15 হচ্ছে 5-এর একটি গুণিতক। এখন এভাবে তুমি করতে থাকবা। তো এইভাবে যদি তুমি 5কে 4 দ্বারা গুণ করো তাহলে তুমি পাবা হচ্ছে 4 × 5 = 20। 20 হচ্ছে 5-এর একটি গুণিতক। এখন এখানে কি প্যাটার্ন লক্ষ্য করতে পারতেছো? এখানে প্যাটার্ন হচ্ছে যে 5কে তুমি যা দিয়েই গুণ করো, 5-এর গুণিতক যাই হোক, তার একক স্থানীয় অঙ্ক সবসময় হয় 0 হবে, নাহলে 5 হবে, তাই না? তুমি যা দিয়েই 5কে গুণ করো, একক স্থানীয় অঙ্ক সবসময় 0 অথবা 5 হবে। এটাও কিন্তু একটা প্যাটার্ন। তো তারপরে প্যাটার্ন চিনতে পারা এবং এটি গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ অংশ। মানে এটা যে একটা প্যাটার্ন বা একটা সিকোয়েন্স, এগুলো তোমাকে চিনতে পারা হচ্ছে একটা গাণিতিক দক্ষতার গুরুত্বপূর্ণ একটা অংশ, যে চিনতে হবে আমাকে প্যাটার্ন কোনগুলো। তাহলে আরো অনেক কার্যক্রম আছে আমাদের। মানে আমাদের পোশাকে নানা রকম বাহারি নকশা থাকে, তারপরে তোমার বিভিন্ন স্থাপনার গায়ে তোমার কারুকার্যের নকশা থাকে। এগুলোও কিন্তু একটা প্যাটার্নের মতো করে যেন সুন্দর দেখা যায়। প্যাটার্ন মেনটেন করলে সেই তোমার কারুকার্যের নকশাটা খুবই সুন্দর হয়। ঠিক আছে, তা আমরা মূলত এখন আসলে কয়েকটা প্যাটার্নে চলে যাব। প্রথমে 1.1-এ যে এইখানে প্যাটার্ন সম্পর্কে কি 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 বোঝা যাচ্ছে, মূলত এই চিত্রটা দ্বারা আমরা কি প্যাটার্ন বুঝতে পারতেছি। এই চিত্রটা দ্বারা হচ্ছে আমরা এখানে বোঝার একটাই জিনিস আছে, সেটা হচ্ছে এই চিত্রের মধ্যে দেখো, একটা হচ্ছে আড়াআড়ি ভাবে 2টা করে ঘর, আবার লম্বালম্বি ভাবে 2টা করে ঘর, আবার আড়াআড়ি ভাবে 2টা করে ঘর, আবার লম্বালম্বি ভাবে 2টা করে ঘর। তো এই যে মেনটেন করা, তুমি যদি মনে করো যে এইটা এই প্রত্যেকবারে কিন্তু এইভাবে মেনটেন করছে, এক ঘর পর পর একটা আড়াআড়ি আর একটা লম্বালম্বি, তাহলে এটা কিন্তু একটা প্যাটার্ন হয়ে গেছে। এই প্রথম চিত্রটা একটা প্যাটার্ন হয়ে গেছে। এখন তুমি যদি মনে করতা যে না, আমরা মেনটেন করব না, এইখানে একটা এখানে একটা এখানে আবার আড়াআড়ি দিলা 2টা আড়াআড়ি, তাহলে প্যাটার্ন হতো না। প্যাটার্ন মানে হচ্ছে একটা নির্দিষ্ট নিয়ম ফলো করবে। নিয়মটা কি? তোমার এটা আড়াআড়ি, তারপরটাই হবে লম্বালম্বি, আড়াআড়ি লম্বালম্বি, আড়াআড়ি লম্বালম্বি। এটাই হচ্ছে এর জন্য এই চিত্রটাই একটা প্যাটার্ন তোমার ফলো করছে, এবং এই চিত্রটা দেখতেও কিন্তু অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। আর একটা হচ্ছে তোমার এইটা কিভাবে প্যাটার্ন হলো? দ্বিতীয় চিত্রের একটা জিনিস তুমি খেয়াল করো, যে এইখানে শুরুতে প্রত্যেকটা প্রথমে এবং শেষে এবং প্রথমে কিন্তু 1 দেয়া আছে, তাই না? এবং এর মাঝখানে আমি যে সংখ্যাটা নিচ্ছি
তা কিন্তু এই দুইটার যোগফল। মনে হচ্ছে 1 আর 1 যোগ করলে কত হয়? 2। তাহলে এই 2 হচ্ছে এই মাঝখানের সংখ্যা। আবার দেখো এইখানে নিছি 1, ওই প্রথম এবং শেষে 1 বলাইতাছে, প্রথম এবং শেষে সব 1 যাবে। তারপরে দেখো এইটার এটা যোগ করলে কত হয়? 1 আর 2 যোগ করলে কত হয়? 3। আবার 2 আর 1 যোগ করলে কত হয়? 3 মাঝখানে। আবার তুমি দেখো এই 3 আর 1 যোগ করলে কত হয়? 4। আবার এই 3 আর 1 যোগ করলে কত হয়? 4। আবার এই 3 আর 3 যোগ করলে কত হয়? 6 মাঝখানে। তাহলে ইজিলি আমরা বুঝতে পারতেছি যে এর একটা প্যাটার্ন। এখানে 1, এখানে 1, এখানে 1 প্রথমে এবং শেষে 1 থাকবে। বলছি প্রথমে এবং শেষে 1 থাকবে এবং এই তার উপরের সারির যোগফল নিচেরটায় বসবে। তাহলে 1 আর 1 যোগ করলে হয় 2। আবার 2 আর 1 যোগ করলে হয় 3। 2 আর 1 যোগ করলে হয় 3। 1 আর 3 যোগ করলে হয় 4। 3 আর 3 যোগ করলে হয় 6। 3 আর 1 যোগ করলে হয় 4। এই যে এইটা যে একটা চিত্র বা জ্যামিতিক চিত্র এবং সংখ্যা দিয়ে বুঝাইছে, এটা কিন্তু একটা কি তোমার প্যাটার্ন। এটা একটা প্যাটার্ন। তো যাই হোক, এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে প্যাটার্ন সম্পর্কে আরো কিছু ধারণা আমরা নিব। তো আমরা একটু আগাবো। তাহলে এই দুইটা প্যাটার্ন কি সহজে বুঝতে পারছো তোমরা? আচ্ছা, এখন আসো এইখানে কি বলছে। এখানে বলছে যে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। তো স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন এর আগে যে একটা উদাহরণ আমরা একটু দেখে নেই। এর আগে যদি দু একটা উদাহরণ দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কি কি বলছে। যেমন এখানে বলছে যে 1, 4, 7, 10, 13 এই সংখ্যাগুলোর মধ্যে কিন্তু একটা প্যাটার্ন আছে না? 1, 7, 10, 13 এই সংখ্যাগুলোর মধ্যে প্যাটার্ন আছে না? কি প্যাটার্ন? সংখ্যাগুলো যদি তুমি ভালোভাবে লক্ষ্য করে দেখলে একটি নিয়ম খুঁজে পাওয়া যাবে। এখানে নিয়মটি হলো 1 থেকে শুরু করে প্রতিবার 3 যোগ করতে হবে। 1 এর সাথে তুমি 3 যোগ করো, কত হবে? 4। 4 এর সাথে তুমি 3 যোগ করো, কত হবে? 7। 7 এর সাথে তুমি 3 যোগ করো, কত হবে? 10। 10 এর সাথে তুমি 3 যোগ করো, কত হবে? 13। 13 এর সাথে তুমি 3 যোগ করো, তাহলে কত হবে? 16। ঠিক আছে? তো এটা কিন্তু একটা প্যাটার্ন। আবার আরেকটা প্যাটার্ন দেওয়া আছে 2, 4, 6, 8, 16, 32 এবং প্রতিবারে কিন্তু দ্বিগুণ হচ্ছে। দেখো 2 এর দ্বিগুণ হচ্ছে 4, 2 দুগুণে 4, 4 এর দ্বিগুণ হচ্ছে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। এটাও কিন্তু একটা প্যাটার্ন। তাহলে প্যাটার্ন কিন্তু কখনো যোগ করতে হবে, কখনো বিয়োগ করতে হবে, কখনো গুণ করতে হবে, কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম ফলো করে তোমার কি করবে, প্যাটার্নগুলো একটা নির্দিষ্ট নিয়ম ফলো করে হবে। ঠিক আছে? মানে আবল তাবল একটা সংখ্যা দিলেই কিন্তু প্যাটার্ন হয়ে যাবে না। আশা করি প্যাটার্ন সম্পর্কে একটু ধারণা তোমাদের ক্লিয়ার হচ্ছে। তা আরো কিছু উদাহরণ করলে আমাদের আরেকটু সহজ হবে প্যাটার্নটা বোঝার জন্য। যেমন স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। এখন বুঝবো আমরা স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। তাহলে স্বাভাবিক সংখ্যা কি কি আছে? স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তো এখন এই স্বাভাবিক সংখ্যার তুমি যেমন মৌলিক সংখ্যা, আমরা জানি যে মৌলিক সংখ্যা হচ্ছে এক ব্যতীত এবং সেই সংখ্যার নিজে ব্যতীত অন্য কোনো আর গুণনীয়ক থাকবে না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা, অন্য কোনো গুণনীয়ক থাকবে না। তাহলে এই মৌলিক সংখ্যা যদি আমি একটা সলভ করতে যাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? অন্য কোনো গুণনীয়ক কিন্তু দেবো না। যেমন এই ছকটা দ্বারা আসলে কি বোঝাইছে এটা আমাদের একটু বুঝতে হবে। এই ছকটার কাজ হচ্ছে আমি এই ছকটা থেকে 1 থেকে 100 পর্যন্ত লিখবো। 1 থেকে 100 পর্যন্ত লিখবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 এভাবে 100 পর্যন্ত লিখেছি। এখন কথা হচ্ছে আমাকে এই এক ব্যতীত মৌলিক সংখ্যা শুরু যে 2 এবং 3 এইগুলা দ্বারা যেগুলা ভাগ যায় সেইগুলাকে কেটে দিব, তাহলে আমাদের মৌলিক সংখ্যার ক্রম পেয়ে যাব। বুঝতে পারছো? যেমন 4 কি 2 দ্বারা ভাগ যায়, এই জন্য কাটা। তারপরে
5 5 কিছু দ্বারা ভাগ যায় যায় না। তারপরে 6 6 কি 2 দ্বারা ভাগ যায়, কাটা, যা ভাগ যাবে তাই কাটা এর আগের সংখ্যা দ্বারা। তারপরে 7 7 কোনটা দ্বারা ভাগ যায়, কাটা। তারপরে হচ্ছে 8 8 2 দ্বারা ভাগ যায়, কাটা। তারপরে হচ্ছে 9 9 3 দ্বারা ভাগ যায়, যায় না, 2 আর 2 ফিক্স থেকে 9 কেটে দিব। তারপরে 10 5 দ্বারা ভাগ যায়, কাটা, 2 দ্বারা ভাগ যায়, তাই না। তারপরে হচ্ছে 11 কিছু দ্বারা ভাগ যায় না, 12 2 দ্বারা ভাগ যায়, কাটা, ভাগ গেলেই কাটা। তো এইভাবে আমরা কাটতে থাকবো, কেটে কেটে আমরা আসলে এর মধ্যে একটা দেখবো ধারণ সিকোয়েন্স পাবো। তার মধ্যে কি সিকোয়েন্স পাবো, তোমার 2 3 5 7 11 13 17 19, তারপর হচ্ছে 23, তারপর হচ্ছে 29, তারপরে 31 37, এরপরে হচ্ছে 41 43 47, তারপরে হচ্ছে 53, এরপরে হচ্ছে 59, এরপরে 61, তারপরে হচ্ছে 67, তারপরে হচ্ছে 71 73, তারপরে 79, এরপরে 83, তারপরে হচ্ছে 89, এরপরে হচ্ছে 97, এই সংখ্যাগুলো। তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত কি মৌলিক সংখ্যা। 1 থেকে 100 পর্যন্ত এই দাগানো সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো এখন এই মৌলিক সংখ্যা কিভাবে কি নিয়মে বের করলাম আমরা? মৌলিক সংখ্যাকে তো অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। আমরা যে সংখ্যাগুলোকে যা দ্বারা ভাগ করা যায় জাস্ট খালি সেই সংখ্যাটাই কি করলাম, কেটে দিলাম। কেটে দিলেই তো আর ভাগ করা গেল না। আমি যেগুলো কাটি নাই সেগুলোকে আর ওই 1 এবং ওই নিজের সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা কি করা যায় না, ভাগ করা যায় না। তা আশা করি এই সবটা একদম ক্লিয়ার যে আমরা এখান থেকে কেটে কেটে মৌলিক সংখ্যার প্যাটার্ন বের করে নিয়ে আসলাম। তাহলে মৌলিক সংখ্যার প্যাটার্ন যদি আমি লিখি তাহলে কি লিখবো, তাহলে লিখবো হচ্ছে 2 3, তারপরে 5 7, তারপরে হচ্ছে 11, তারপরে 13 17 19, তারপরে 23, তারপরে 29, এভাবে করে আমরা একটা প্যাটার্ন পেলাম। এই যে প্যাটার্নটা এখন পেলাম সেটাই হচ্ছে মূলত আমাদের কি মৌলিক সংখ্যার প্যাটার্ন। মৌলিক সংখ্যার প্যাটার্ন মূলত হচ্ছে আমরা ভাগ করে বের করলাম, তাই না। যা ভাগ যায় তাকে কেটে দিলাম, কারণ মৌলিক সংখ্যাকে ভাগ করা যায় না অন্য কোনো সংখ্যা দ্বারা। আশা করি এটা একদম ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা একটু সংখ্যার প্যাটার্নের দিকে লক্ষ্য করি। আমরা যদি একটু সংখ্যার প্যাটার্নের দিকে লক্ষ্য করি তাহলে দেখো, সংখ্যার প্যাটার্নের দিকে লক্ষ্য করলে দেখো একটা উদাহরণ, প্রথম উদাহরণ তোমাদের বইয়ের প্যাটার্নের প্রথম উদাহরণ, সেটা হচ্ছে সংখ্যাগুলোর পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করো। মানে পরে আরো 2টা সংখ্যা নির্ণয় করতে বলছে। এখানে আছে 3 10 17 24 31, এভাবে বলে দিছে 3 10 17 24 31। তো এই সংখ্যাগুলো তোমার পরের 2টা সংখ্যা কি হবে সেটা নির্ণয় করতে বলছে। তবে পরে যেটা দেখো, এখানে আমরা এটা কি লক্ষ্য করতে পারতেছি যে 3 এর সাথে যদি আমি 7 যোগ করতে পারি 7 3 হবে 10, 10 এর সাথে যদি আমি 7 যোগ করি 7 আর 10 হবে 17, 17 এর সাথে যদি আমি আবার 7 যোগ করি তাহলে হবে 17 আর 7 24, 24 এর সাথে যদি 7 যোগ করি তাহলে 24 আর সাথে হবে 31, 31 এর সাথে যদি আমি 7 যোগ করি তাহলে আমি পরের সংখ্যা পাবো 38, 38 এর সাথে যদি আমি 7 যোগ করি তাহলে পরের সংখ্যা কত পাবো 45, তাই না। এই যে একটা প্যাটার্ন ফলো হলো যে প্রথম সংখ্যা এরপরে যে সংখ্যায় আসুক সেই সংখ্যা কি করতে হবে, 7 যোগ করতে হবে, তাই না, 7 যোগ করতে হবে। তাহলে আমি এই 3, তারপরে হচ্ছে 10 17 24 31, এরপরের সংখ্যা আমি কি লিখবো, পরের সংখ্যা অবশ্যই আমাকে 38 লিখতে হবে, তারপরের সংখ্যা অবশ্যই 45 লিখতে হবে। এই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা লিখলেই তোমার এই প্যাটার্ন হবে না, বোঝা যাবে যে তুমি আসলে প্যাটার্ন বুঝতে পারোনি। এতটুকু তো বোঝা গেছে, ওকে। তারপরে হচ্ছে আরেকটা প্যাটার্ন আমরা লক্ষ্য করি, আরেকটা প্যাটার্ন লক্ষ্য করি। দেখো এই প্যাটার্নটা, দেখো এই প্যাটার্নটা কিরকম,
উদাহরণ 2, এটা হচ্ছে তোমার মূল বইয়ের উদাহরণ 2 প্যাটার্ন অঙ্কের। তো এখন সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করো। এখানে 1 4 9 16 25 এভাবে দেয়া আছে। দেখো এইখানে যদি আমি সংখ্যাগুলো লিখি 1 4 9 16 এবং হচ্ছে 25, এরপরে বলছে যে পরবর্তী আরো সংখ্যা কত হবে, পরবর্তী সংখ্যা কত হবে, ঠিক আছে। তাহলে দেখো 1 কিভাবে আছে, 1 এর সাথে আমি যোগ করছি কত 3, 1 এর সাথে 3 যোগ করলে কত হয়, পরের সংখ্যা 4 পাওয়া যায়। আবার 4 এর সাথে যখন আমি 5 যোগ করব পরের সংখ্যা পাওয়া যাবে 9। এরপরে 16 এর সাথে যখন আমি 7 যোগ করব 16 এর সাথে কত হবে 25, বুঝতে পারছো। তাহলে এখন আমার কথা হচ্ছে যে 9 এর সাথে যখন 7 যোগ করব তখন আসবে 16, আর 16 এর সাথে যখন 9 যোগ করব তখন আসবে 25, তাই না। তাহলে এখন এখানে খেয়াল করো যে তাহলে পরের সংখ্যা কি হবে। এখানে একটা তোমার এইদিকে কোনো প্যাটার্ন বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে যত যোগ করতেছি তার কিন্তু একটা প্যাটার্ন বোঝা যাচ্ছে যে আসলে আমি যাই যোগ করি না কেন তার সাথে পরবর্তী সংখ্যা 2 করে বাড়তেছে, তাই না। যে এখানে 3, তারপরে ব্যবধান হইতেছে 5, তারপরে ব্যবধান হইতেছে 7, তারপরে হইতেছে 9, তো 2 করে বাড়তেছে না। 3 এর পরে 2 যোগ করলে 5 হয়, তারপরে তোমার 5 এর পরে 2 যোগ করলে 7 হয়, তারপর 7 এর পরে 2 যোগ করলে 9 হয়, এরপর 9 এর পরে 2 যোগ করলে এখানে কত হবে 11। তাহলে 25 এর সাথে 11 যোগ করো হবে 36 পরবর্তী সংখ্যা, ঠিক আছে। তো এইখানে যে 11 ব্যবধান হবে এটা বুঝলাম কি করে, এই প্যাটার্নটা ফলো করে, ঠিক আছে। তো এগুলো কিন্তু মাথার মধ্যে ঢুকাইতে হবে, মাথার মধ্যে ক্লিয়ার একটা ধারণা আইডিয়া থাকতে হবে, তা না হলে তুমি প্যাটার্নের অঙ্ক বুঝতে পারবে না এবং ভালো করবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো তাহলে আমরা কি করলাম, মূলত লাস্ট সংখ্যা ছিল 25, আর 25 এর সাথে আমরা যোগ করব আগেরটার ব্যবধান 9, তার থেকে আর 2 বেশি ব্যবধান হবে, তার মানে 25 প্লাস হচ্ছে 11, 25 আর 11 হচ্ছে 36। প্যাটার্নের পরবর্তী সংখ্যা হবে 36 বা 36। তো এখন আমরা আরেকটা উদাহরণ করি, আরেকটা উদাহরণ করলে আরেকটু ক্লিয়ার হবে, সেটা হচ্ছে উদাহরণ 3। উদাহরণ 3 কি করছে দেখো, উদাহরণ 3 হচ্ছে তোমার 1 5 6 11 17 18 28, ঠিক আছে। তাহলে এই প্যাটার্ন থেকে তুমি কি বুঝবা, মানে কি বুঝতে পারবা তুমি। এখানে আছে 1, তাই না, এখানে আছে 5, এখানে আছে 6, এখানে আছে 11, এখানে হচ্ছে 17, এরপরে হচ্ছে 28। তাহলে কিভাবে বাড়তেছে। তাহলে আমরা যদি দেখি যে তোমার এই প্রথম দুইটা যোগ করলে পরেরটা হচ্ছে, তাই না, মানে 5 আর আগে কত 6, আবার পরের সংখ্যাটা হইতেছে আগের দুইটার যোগফল, 6 আর 5 কত 11, আবার পরের সংখ্যাটা হচ্ছে এর আগেরটার সাথে যোগফল, 6 আর 11 তে কত 17, আবার এই 28 হবে এইটার যোগফল, 11 আর 17 হবে 28, বুঝতে পারছো। তাহলে এটা কিন্তু একটা প্যাটার্ন মেইনটেইন করতেছে। তাহলে এখন এইখানে যে সংখ্যাটা হবে সেটা কি হবে, সেটা হবে হচ্ছে 17 আর 28 যোগ করলে যে সংখ্যাটা হবে, 17 আর 28 যোগ করলে কত হয় 45। তাহলে পরের সংখ্যাটা কি হবে 45 বা 45, বুঝতে পারছো। তাহলে এটা কিন্তু খুবই সহজ, একেবারেই সহজ। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। কারণ হলো এটা দুইটা যোগ করলে পরের সংখ্যা পাওয়া যায়, এই দুইটা যোগ করলে এই সংখ্যা পাওয়া গেল, এই দুইটা যোগ করলে এই সংখ্যা পাওয়া গেল, এই দুইটা যোগ করলে এই সংখ্যা পাওয়া গেল, এই দুইটা যোগ করলে পরের সংখ্যা 45 পাওয়া গেল। তো এভাবে তোমাদের প্যাটার্নের অঙ্কগুলো থাকবে। এগুলো খুব একটু ভালো করে দেখলেই বোঝা যাবে যে এই প্যাটার্নটা আসলে কিভাবে চলছে, এবং সেইভাবে প্যাটার্নের পূরণ করতে হবে। এখন আমাদের আরেকটা কাজ করব, এরকমই প্রায় দেখতে একটা সিকোয়েন্স পড়ব, সেটা হচ্ছে একটা প্যাটার্নের নাম হচ্ছে তোমার ফিবোনাকি প্যাটার্ন। এখন ফিবোনাকি প্যাটার্নের ঘটনাটা কি ঘটে তোমাদের দেখে কিন্তু চিনতে হবে এবং নামটা বলতে হবে যে এইটা হচ্ছে ফিবোনাকি প্যাটার্ন। তো ফিবোনাকি প্যাটার্নের মধ্যে প্রথমে শূন্য থাকবে, এরপরে সংখ্যা হবে 1।
ফিবোনাকি প্যাটার্নের মধ্যে প্রথমে শূন্য থাকবে, পরের সংখ্যা হবে 1। এরপরে দেখো এই 1 আর 0 যোগ করে পরের সংখ্যা হয়েছে, আবার এই 2 আর 1 আর 1 যোগ করে পরের সংখ্যা হয়েছে, আবার এই 1 আর 2 যোগ করে 3 হয়েছে, আবার 3 আর 2 যোগ করে 5 হয়েছে, আবার 5 আর 3 যোগ করে 8 হয়েছে, আবার 8 আর 5 যোগ করে 13 হয়েছে, 13 আর 8 যোগ করে 21 হয়েছে, 21 আর 13 যোগ করে 34 হয়েছে, 34 আর এখন যদি আমি নতুন আরেকটা সংখ্যা নিতে যাই তাহলে আমার কি করতে হবে, পরবর্তী সংখ্যা কি হবে, পরবর্তী সংখ্যা হচ্ছে তোমার এই 34 এর সাথে 21টাকে যোগ করতে হবে, তাহলে হবে পরবর্তী সংখ্যা হবে কত, 55। পরবর্তী সংখ্যা হবে 55, 34 এর সাথে 21 যোগ করে পরবর্তী সংখ্যা হবে 55। তাহলে ফিবোনাকি ক্রম মানে কি, ফিবোনাকি ক্রম হচ্ছে আগের দুইটা যোগ করে